আমি সোহানা। পর্ব ১৬। দ্বিতীয় দিন দুপুরের দিকে মাছ থেকে প্রায় ২০০ মাইল দূরে পৌঁছে ট্রলির সঙ্গে বিচ্ছেদ ঘটল ওদের। এর আগে কাল রাতে স্নাইপারটা হারিয়েছে ওরা। বেদুইন ডাকাতরা অতর্কিত হামলা করেছিল। ৭-৮ জনের দলটাকে ভয় দেখিয়ে তাড়াবার জন্য সবগুলো গুলি খরচ করতে হয়েছে রানাকে। পেছনে দুটো লাশ রেখে গেছে তারা। আহত হয়েছে আরো ৩ জন। রানার ভয় ছিল আবার ওরা ফিরে আসবে, কিন্তু আসেনি। বালিয়াড়ি শুরু হয়েছে। ট্রলিটাকে তবু টেনে আনতে হলো রানাকে। ৮ মাইল এগোতে সময় লাগলো ২ ঘন্টা। কাজেই এবার এটাকে বাদ দিতে হয়। পানি আছে আর ১ ক্যান। ক্যানটা পিঠে বেঁধে নিল রানা। ভাঁজ করা শীটটা থাকলো ক্যানের ওপর। চাদর দিয়ে একজোড়া আলখাল্লা মতো বানিয়েছে রানা। পরে নিল দুজনে, শরীরের ঘাম যাতে বাষ্প হয়ে উড়ে না যায়। স্লিং, ছুরি আর পাতলা পলিথিনটা নিল ও, বাকি সব ফেলে দিল। এখান থেকে রওনা হয়ে ২৪ ঘন্টায় ২৪ মাইল এগোবে ওরা। হাঁটবে শুধু রাতে। দিনের প্রচণ্ড গরমে বিশ্রাম নেবে। ফাটলবহুল পাথুরে জমিন ও শুকনো নালাবহুল হাম্মাদায় প্রচুর ছায়া পাবে ওরা। ছায়া পাবে বালিয়াড়ির নিচে। প্রয়োজনে পলিথিন শিট দিয়ে মাথার ওপরটা ঢাকা যাবে। ভোরে থামলো ওরা। সারা রাত হেঁটেছে। বালিতে একটা গর্ত করল রানা। মনটা খুশি থাকারই কথা, শুধু সোহানার হাতটা ওকে ভাবিয়ে তুলছে। বাহুটা ফুলতে শুরু করেছে। ক্ষতের চারপাশে লাল হয়ে উঠেছে চামড়া। ওর চোখ দুটো অতিরিক্ত চকচক করছে, তার মানে জ্বর আসছে। মরুভূমির দিনগুলো এত বেশি গরম যে ভালো ঘুম হবার কথা নয়, কিন্তু সোহানা একেবারেই ঘুমোতে পারছে না। লক্ষণটা ভালো ঠেকছে না রানার। ওর দিকে তাকালো একবার। চোখ বুজে ছটফট করছে, বারবার পাশ ফিরছে, তন্দ্রার মধ্যে বিড়বিড় করছে। ক্যাকটাসের লম্বা কাণ্ড খাড়া করে পলিথিনের শীটটা টাঙিয়েছে রানা। ছায়ার ভেতর শুয়ে রয়েছে সোহানা। ১ ঘন্টা হলো গর্তটা খুঁড়ছে রানা। দৈর্ঘ্যে ওটা ১০ ফুট হলো। ক্রমশ ঢালু হয়ে নেমে গেছে। শেষ মাথার কাছে গভীরতা ৩ ফুট। বিস্কিটের টিনটা খুলল ও। পলিথিন মোড়া খাবারগুলো বের করে ঢাকনির ওপর রাখলো। খালি টিনটা নামিয়ে দিল গর্তের ভেতর। ছুরি দিয়ে কয়েকটা ক্যাকটাসের গা কাটলো। টুকরোগুলো বসিয়ে দিল গর্তের ঢালু গায়ে। তারপর গর্তের ওপর চাপা দিয়ে দিল পলিথিন শীটটা। মাঝখানে খানিকটা ঝুলে পড়তে দিল ওটাকে। গর্তের কিনারায় শীটের সবগুলো প্রান্তে বালি চাপা দিল, তা না হলে গর্তের ভেতর পড়ে যেতে পারে ওটা। কয়েকটা নুড়ি পাথর রাখলো মাঝখানে, মাঝখানটা যাতে আরেকটু নিচের দিকে ডেবে থাকে। কাজটা শেষ করে খুঁটিয়ে দেখলো রানা। নিশ্চিত হলো পলিথিনটা নিচের টিন বা গর্তের পাতাগুলো স্পর্শ করছে না। এরপর ছায়ায় সোহানার পাশে ফিরে এলো ও। চোখ বুজে এক এক করে দুশ্চিন্তাগুলো তাড়ালো মন থেকে। শরীরের ব্যথা ও অস্বস্তি ভুলে যাবার চেষ্টা করলো, ফলে ঘুম আসতে দেরি হলো না। মরুভূমিতে টিকে থাকতে হলে ঘুমের কোনো বিকল্প নেই। সারাটা দিন পলিথিন শীটের ভেতর দিয়ে রোদের তাপ নামলো গর্তের নিচে। ক্যাকটাসের টুকরো ও ভেজা ভেজা বালি থেকে বাষ্প উঠল। বাষ্পগুলো জমাট বাঁধলো পলিথিন শীটের উল্টো দিকে। ফোঁটায় ফোঁটায় পড়তে থাকলো টিনে। সন্ধ্যের দিকে ২ কি ৩ পয়েন্ট পানি জমলো ওটায়। খুব বেশি হয়তো নয়, তবে ওদের পানির সঞ্চয় খানিকটা বাড়ল বৈকি। ধু ধু মরুপ্রান্তরে রাত নামলো। তারার মেলা বসলো কালো আকাশে। পাশাপাশি শুয়ে ঘুমোচ্ছে ওরা। ৫ টনি ট্রাকের ওপরটা পাহাড়ের মতো উঁচু হয়ে আছে। মালপত্রের ওপর ক্যানভাসের আবরণ, ফলে কাঠের বড় বাক্সগুলো বাইরে থেকে দেখা যাচ্ছে না। কাঠের বাক্সগুলো ছাড়াও পেট্রোল ও পানির ড্রাম তোলা হয়েছে ট্রাকে। ক্যাবের পাশে দাঁড়িয়ে রয়েছে পাইথন, হাতে একটা সিগার। বিশাল মুখটা শান্ত ও নির্লিপ্ত। উপত্যকার মুখ থেকে হেঁটে এলো পেনিফিদার। পাইথনের দিকে তাকালো সে। চোখ ও চেহারায় ব্যঙ্গ মেশানো তৃপ্তির ভাব। দানবের সামনে এসে দাঁড়িয়ে পড়ল সে। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকার পর মুখ খুলল। ঠিক আছে, এবার আমরা রওনা হতে পারি। সবিনয়ে মাথা ঝাঁকালো পাইথন। অবশ্যই। আলজেরিয়ান বন্ধুদের কি হবে? ল্যান্ড রোভার দুটো নিতে বলেছি ওদেরকে, যেদিকে খুশি চলে যাক। এই ট্রাক নিয়ে এল গেলিয়া পর্যন্ত যেতে পারবে তো তুমি? কোনো সন্দেহ নেই। মিটিমিটি হাসলো পেনিফিদার, চোখে কৌতুক। এখন আর তুমি ক্যানিং সাহেবের প্রিয় পাত্র নও। ব্যর্থ হবার পর কেমন লাগছে তোমার পাইথন? তোমার তাই মনে হচ্ছে বুঝি? আমি ব্যর্থ হয়েছি? চুটকি মেরে সিগারেট ছাই ঝাড়ল পাইথন। চেহারা আগের মতোই নির্লিপ্ত। গুপ্তধন উদ্ধার করা হয়েছে, সেটা কার কৃতিত্ব?
কিন্তু ক্যানিং সাহেবকে বিপদে ফেলে দিয়েছো তুমি। রানা ও সোহানা মুখ খুলবে কোনো সন্দেহ নেই। হয়তো এই মুহূর্তে কথা বলছে তারা। ক্যানিং সাহেব অবশ্যই ফেঁসে যাবেন, আর সেজন্য একা তুমি দায়ী। হোয়াইটস্টোন আর তার দল যাই বলুক, ওগুলোর কোনো অর্থ করা যাবে না। এখানে তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তাদের উপর নির্যাতন করা হয়েছে, এসবের সাথে ভিক্টর ক্যানিংকে জড়ানো সম্ভব নয়। মাসুদ রানা ও সোহানা চৌধুরী মুখ খুলবে? মাথা নাড়ল পাইথন। আমার তা বিশ্বাস হয় না। যে কোনো সমস্যার সমাধানে নিজস্ব পদ্ধতি আছে ওদের। আমার ধারণা ওদের নিয়তি ওদেরকে আমার কাছে টেনে নিয়ে আসবে। তার মানে আমার অসমাপ্ত কাজটা আমি সমাপ্ত করার সুযোগ পাবো। সত্যি যদি মুখ খোলার ইচ্ছে থাকতো ওদের, ব্রুনেলের নোটবুকটা নিয়ে যেত ওরা। বাকি থাকলো বিল ওয়াটসন। তার পক্ষেও মুখ খোলা সম্ভব নয়, কারণ তাতে তার নিজের ভূমিকা ফাঁস হয়ে যাবে। সামান্য হাসলো পাইথন। আমার মনে হয় না ভিক্টর ক্যানিং কোনো বিপদে পড়েছেন। তা যদি নাও পড়ে থাকেন, এরপর তিনি আর তোমাকে কোনো কাজ দেবেন বলে মনে হয় না। ইতিমধ্যে তিনি বুঝতে পেরেছেন কাজের চেয়ে আনন্দ ফুর্তিকেই তুমি বেশি গুরুত্ব দাও। আনন্দ ফুর্তিই তো জীবন, বলল পাইথন। আমি যে হাস্যরস ভালোবাসি তিনি জানেন। অভিযোগ করার সুযোগ আগে কখনো পাননি। আমরা কি এবার যাব? ক্যাবের ভেতর তাকালো পেনিফিদার। ব্রুনেল কোথায়? চেহারায় অসন্তোষের ভাব। কাঁধ ঝাঁকালো পাইথন। নিচে নোটবুকে লেখার জন্য সম্ভবত নাট বল্টু গুনছে। 6 চাকা ট্রাকের সামনে দিয়ে আরেক দিকে চলে এলো পেনিফিদার। ট্রাকের তলায় চিত হয়ে শুয়ে আছে ব্রুনেল। বাইরে বেরিয়ে রয়েছে শুধু তার পা দুটো। কথা বলার জন্য ঝুঁকলো পেনিফিদার, কিন্তু গলায় আটকে গেল আওয়াজ। গলার ভেতরটা হঠাৎ করে ভয়ে শুকিয়ে গেল। ব্রুনেলের শুয়ে থাকার মধ্যে অস্বাভাবিক একটা স্থির ভাব রয়েছে। বুট পরা পা দুটো একবারও নড়ছে না। সিধে হচ্ছে পেনিফিদার। জ্যাকেটের ভেতর হাত ঢুকিয়ে অস্ত্রটা ধরতে যাচ্ছে। এই সময় পেছন থেকে তার ঘাড়টা এক হাতে আঁকড়ে ধরল পাইথন। ঠান্ডা চাঁদের আলোয় 3 রাত হাঁটল ওরা। দিনের বেলা ছায়ায় বিশ্রাম নিয়েছে। অলস আড়ষ্ট একটা ভঙ্গি এসে গেছে ওদের নড়াচড়ায়। প্রয়োজন না হলে কথা বলছে না। দ্বিতীয় দিন একটু সুস্থ বোধ করল সোহানা। তৃতীয় দিন অসুস্থতা বাড়ল। তারার ওপর সতর্ক চোখ রেখে দিক নির্ণয় করছে রানা। 4 দিনের দিন ভোরবেলা থামলো ওরা। ধীরে ধীরে এক পাক ঘুরে ওদেরকে ঘিরে থাকা সীমাহীন প্রান্তরের সবগুলো দিক তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল রানা। উত্তর পশ্চিম দিকের একটা অংশ হাম্মাদা। কাত হয়ে থাকা মালভূমি ও গম্ভীর দর্শন পাথরের টাওয়ার জড়িয়ে আছে চক ও স্যান্ডস্টোনের সঙ্গে। দৃশ্যটার মধ্যে পরিচিত কি যেন একটা আছে বলে মনে হলো রানার। স্মৃতির পাতা ওল্টাতে শুরু করলো ও। তারপর মনে পড়ে গেল দুর্গ, প্রাচীন ফরাসি দুর্গ। আকারে ছোট, গোটা সাহারা জুড়ে এরকম অনেকগুলোই ছড়িয়ে আছে। আরবরা ওগুলোকে বর্দিয়া বলে। মেইন ট্রান্স সাহারান রুট ধরে আসা যাওয়া করে এ ধরনের পরিত্যক্ত দুর্গে আজও আশ্রয় নিতে পারে তারা। পরিত্যক্ত হলেও সংশ্লিষ্ট দেশের সরকার প্রায় প্রতিটি দুর্গের জন্য একজন করে পাহারাদার নিয়োগ করে, বিশেষ করে দুর্গটি যদি মরুপথের পাশে কোথাও থাকে। বর্দিয়া কেরিম নামটা মনে পড়ল রানার। রেগুলার ক্যারাভান রোড থেকে অনেকটা দূরে নিঃসঙ্গ একটা আউটপোস্ট। 4 বছর আগে দুর্গটায় হপ্তাখানেক থাকতে হয়েছিল ওকে। কপালে হাত রেখে যতদূর দৃষ্টি যায় দেখার চেষ্টা করলো ও। মরুভূমিতে দূরত্ব আন্দাজ করা সহজ কাজ নয়, তবু বুঝতে পারলো হাম্মাদার শেষ প্রান্তে নিচু পাহাড় শ্রেণীর কিনারায় কোথাও আছে দুর্গটা। এখান থেকে 7-8 মাইলের কম নয়। আপন মনে হাসলো রানা। তাকালো সোহানার দিকে। চাদরের ভাঁজ খুলছিল ও, কিন্তু এই মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। একটা হাত মাথার মাঝখানে, নিজের চারদিকে কি যেন খুঁজছে ব্যাকুল দৃষ্টিতে। রানা ওর দিকে ফিরতেই জানতে চাইল, আশরাফ কোথায় গেছে বলো তো? আর জেনি? তলপেটের ভেতর ভয় যেন সাপের মতো মোচড় খেল। তাড়াতাড়ি এগিয়ে এসে সোহানার অক্ষত হাতটা ধরে ফেলল রানা। কথা বলল স্বাভাবিক সুরে। ওরা ভালো আছে সোহানা, আমাদের আগে চলে গেছে ওরা। এবার তোমার হাতটা একটু দেখি। না, দরকার নেই, আমার হাত ভালো আছে, খিটখিটে গলায় বলল সোহানা, যেন খুব বিরক্তি বোধ করছে। চোখের দৃষ্টি যেন কেমন, মনে হলো ভালোভাবে দেখতে পাচ্ছে না। ভালো থাকলে তো ভালোই, দেখলে ক্ষতি কি? কই দাও। সামান্য বাধা দিল সোহানা। ওকে বসাবার জন্য একটু জোর খাটাতে হলো রানাকে। এই প্রথম অবাক হয়ে উপলব্ধি করলো অসম্ভব দুর্বল হয়ে পড়েছে সোহানা। পায়ের সামনে জমিনের ওপর তাকিয়ে থাকলো। রানাকে ওর কাজে বাধা দিল না।
আলখাল্লা খুলে সরিয়ে রাখলো রানা, তারপর শার্টের বোতামগুলো খুলল। আস্তিনটা কবজি থেকে নামাবার সময় দুবার ব্যথায় শিউরে উঠল সোহানা। তাকিয়ে থাকলো রানা, আশঙ্কায় ধকধক করছে বুকের ভেতরটা। কাঁধ থেকে কনুই পর্যন্ত ফুলে ঢোল হয়ে আছে হাতটা। ব্যান্ডেজের নিচে ফোলা মাংস প্রায় টকটকে লাল হয়ে উঠেছে। শার্ট আর আলখাল্লা আবার পরিয়ে দিল ওকে। তোমার এই হাতটার যত্ন নিতে হবে সোহানা। ভোঁতা দৃষ্টিতে রানার দিকে তাকালো ও, মাথা ঝাঁকালো। কাছাকাছি একটা দুর্গ আছে, পৌঁছতে 2-3 ঘন্টা লাগবে। ওখানে পানি পাবো আমরা, আশ্রয় পাবো। আশ্রয় অবশ্যই পাওয়া যাবে, আজও যদি দুর্গটা খাড়া থাকে। পানিও পাওয়া যাবে, কুয়াটা যদি শুকিয়ে গিয়ে না থাকে। মরুপথ থেকে এতটা দূরে দুর্গটায় কোনো পাহারাদার থাকবে বলে আশা করা যায় না। নির্দয় রোদের মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো ওরা। পানির ক্যান, চাদর, খাবার ইত্যাদি শরীরের সঙ্গে বেঁধে নিয়েছে রানা। সোহানার অক্ষত হাতটা ধরে রেখেছে। রানার গায়ে প্রায় হেলান দিয়ে রয়েছে ও। পা ফেলছে এলোমেলো, অন্ধের মতো। হোঁচট খাচ্ছে মাঝে মধ্যে। ভাগ্য ভালো দুর্গটা আজও ভেঙে পড়েনি। দীর্ঘ ঢালের মাথা থেকে নিচের দিকে তাকাতেই দেখতে পেল রানা। 30 মিনিট পর গেটের ভেতর উঠানে ঢুকলো ও সোহানাকে নিয়ে। গেট বলতে ভাঙা ইটের স্তূপ, দুপাশে পাঁচিলের কোনো অস্তিত্ব নেই। পাঁচিল ভেঙে ইটগুলো নিয়ে গেছে আরব বেদুইনরা। রানা ধারণা করলো দুর্গের ভেতরও কাজে লাগতে পারে এমন কিছু পাওয়া যাবে না। উঠানের মাঝখানে দাঁড়িয়ে পড়ল রানা। চারদিকে তাকিয়ে দেখলো সবই আছে, আবার কিছুই নেই। ওর সরাসরি সামনে উঠানের মাঝখানে 2 তলা ভবন, তার পাশে সিঁড়ি উঠে গেছে দুর্গের ছাদে। উঠানের দুপাশে নিচে 2 সারি ব্যারাক রুম, অ্যামুনিশন স্টোর, আস্তাবল আর অফিসার্স কোয়ার্টার। সবই আছে, কিন্তু কোনো কাঠ বা লোহার চিহ্ন মাত্র নেই। একটা ঘরেরও দরজা দেখা যাচ্ছে না। ক্ষতবিক্ষত ইটের ও পাথরের গাঁথুনি ছাড়া আর কিছুই নেই। শরীরে বাঁধা জিনিসগুলো এক এক করে নামালো রানা। সোহানাকে বুকে তুলে নিয়ে অফিসার্স কোয়ার্টারে চলে এলো। ডান দিকে ঘুরে যাওয়া মোটা এক পাঁচিলের একধারে ছোট্ট একটা কামরা, ছায়ার ভেতর। কামরাটা তৈরি করা হয়েছিল মাটির অনেকটা নিচে থেকে, যাতে গরম কম লাগে। একই কোণে ইটের গাঁথুনি দিয়ে ঘেরা একটা ঘর রয়েছে, ভেতরে কুয়া। ঘরটার কাঠের ছাদ অদৃশ্য হয়েছে। কুয়াটা 50 ফুট গভীর, পাথর ভেদ করে নেমে গেছে সোজা। নিচে পানির একটা স্রোত আছে, হাম্মাদা এলাকা থেকে দক্ষিণ দিকে প্রবাহিত। বেদুইনরা কাঠের মোটা তক্তাটা নিয়ে যায়নি, কুয়ার ওপর পড়ে রয়েছে সেটা। ওই ঢাকনি না থাকলে বালিতে ভরে যেত ভেতরটা। কুয়ার সামনে কয়েক ফুট জায়গা জুড়ে রয়েছে কিছু মরু ঝোপ। 4 বছর আগে ওখানে খুদে একটা গোলাপ বাগান দেখেছিল রানা। শৌখিন কোনো লোক দীর্ঘদিন হয়তো ছিল এখানে। বেদুইন শ্রমিকদের দিয়ে কুয়া থেকে পানি তুলিয়ে গোলাপ গাছের গোড়ায় ঢালতো। গোলাপ গাছগুলোর আজ আর কোনো অস্তিত্বই নেই, তবু জায়গাটা একটু ভেজা ভেজা হয়ে আছে। 8 ফুট লম্বা ঝোপ জন্মেছে কয়েকটা। তেতো আপেলের একটা গাছও দেখতে পেল রানা, পাশেই একটা শসা ও থালা গাছ। রানার নির্বাচিত কামরাটা প্যাসেজের শেষ মাথায়, কয়েকটা ধাপ বেয়ে নামতে হয়। এই কামরার ওপর আরো 2টো ঘর আছে। ভেতরটা বেশ ঠান্ডা লাগলো। কামরায় একদিকের দেয়ালে লম্বা একটা গর্ত, আলোর কোনো অভাব নেই। এককালে ওটা একটা জানালা ছিল। দেয়ালে হেলান দিয়ে বসলো সোহানা। নরম বালির ওপর একটা কম্বল বিছালো রানা। বলতেই বাধ্য মেয়ের মতো সেটার উপর শুয়ে পড়লো সোহানা। কামরা থেকে বেরিয়ে এসে কুয়াটা পরীক্ষা করলো রানা। ছোট্ট একটা পাথর ফেললো নিচে, ছলকে ওঠা পানির শব্দ পেল। প্রয়োজন হলে পানি তোলার ব্যবস্থা করা যাবে, আপাতত ক্যানের পানি খরচ হোক। ঘরে ফিরে এসে পাথর আর ছুরি ঘষে আগুন জ্বাললো ও, টিনে পানি ফোটাতে শুরু করলো। শার্টটা ছিঁড়ে অর্ধেকের বেশি ছেড়ে দিল ফুটন্ত পানিতে। আবার কুয়ার কাছে ফিরে এলো রানা। একটা ঝোপের কয়েকটা পাতা ছিল। এই পাতা বেটে উটের ক্ষতস্থানে বেদুইনদের লাগাতে দেখেছে ও। জীবাণুমুক্ত তো করেই, ক্ষতগুলো সেরেও ওঠে দ্রুত। পলিথিনে মোড়া অল্প কয়েকটা বিস্কিট এখনো আছে, তবে শুকিয়ে শক্ত হয়ে গেছে সবগুলো। পানিতে ভিজিয়ে নরম করলো। 10 মিনিট পর রশি বাঁধা গরম টিন নিয়ে সোহানার পাশে চলে এলো রানা। চোখ মেলে তাকালো ও। জ্বরে লাল হয়ে আছে চোখ দুটো। মুখের ফর্সা রঙও টকটক করছে। কেমন আছো রানা? দুর্বল কণ্ঠে জানতে চাইল সে। তুমি কেমন আছো সোহানা? গরম পানিতে ভিজিয়ে ওর হাতের ব্যান্ডেজটা খুলতে শুরু করলো রানা। ফুলে ওঠা অংশের মাঝখানে হলুদ পুঁজ দেখে দম বন্ধ করলো। জোর করে হাসলো ও। মন্দ নয়,
সামান্য একটু ব্যথা পাবে সোহানা। তুমি আমাকে ব্যথা দেবে? দুর্বল হাসি ফুটল সোহানার ঠোঁটে। দাও। সদ্য শান দেয়া জীবাণুমুক্ত ছুরিটা ফুটন্ত টিনের পানি থেকে তুলল রানা। এটা তৃতীয়বার গরম করা পানি, দ্বিতীয়বার ফোটানো পানি দিয়ে হাত ধুয়ে নিয়েছে ও। ছুরির ডগা দিয়ে ক্ষতের ফুলে ওঠা চারপাশটা ৬ জায়গায় ছোট করে কাটলো, তারপর মাঝখানটা কাটলো একটু বড় করে। সোহানা নড়ল না, কথাও বলল না। প্রতিক্রিয়া বলতে ওর চোখে শুধু অকস্মাৎ একটা শূন্য দৃষ্টি ফুটে উঠল। কাপড় দিয়ে পুজ মুছল রানা, পরিষ্কার করলো মুখগুলো। তারপর আবার চাপ দিয়ে পুজ ও রক্ত বের করলো। ক্ষতের ভেতরটা যতক্ষণ না পুরোপুরি পরিষ্কার হলো থামলো না ও। একসময় পুজ আর বেরোলো না, চাপ দিতে শুধু হড়বড় করে রক্ত বেরিয়ে এলো। হাতটা নেড়ো না, ব্যান্ডেজ বেঁধে দিচ্ছি। ঠিক আছে, বিড়বিড় করলো সোহানা। কেটে আনা ঝোপের পাতাগুলো বেটে আগেই পেস্ট তৈরি করে রেখেছে রানা। ক্ষতের ওপর সেটা লেপে দিল। তার ওপর বসিয়ে দিল কাদা হয়ে ওঠা বিস্কিট। ব্যান্ডেজ বাঁধার সময় এক চুল নড়ল না সোহানা। যতক্ষণ বিস্কিট থাকবে ২ ঘন্টা পর পর পোলটিসটা পাল্টে দিতে পারবে রানা। ও জানে সোহানার শরীরের প্রতিরোধ শক্তি কম নয়, ভেষজ রসটুকু ক্ষতটাকে জীবাণুমুক্ত করতে সাহায্য করবে। আশা করা যায় ২৪ ঘন্টার মধ্যে সংকট কেটে যাবে। বলল, তোমাকে প্রচুর পানি খেতে হবে সোহানা। আছেও প্রচুর, কুয়াটায় এখনো হাত দেইনি। ঠিক আছে। ওর মাথাটা কোলে তুলে নিল রানা, বোতল ভরা পানি ধরল মুখে। একটু একটু করে খেলো সোহানা। লক্ষ্মী মেয়ে, এবার তুমি ঘুমোবে। কোল থেকে মাথাটা নামিয়ে শুইয়ে দিল ওকে। চোখ বুজল সোহানা, ওর মুখের দিকে তাকিয়ে থাকলো রানা। কিছুক্ষণ পর উঠল ও, উঠানে বেরিয়ে এসে একটা চাদর ছিঁড়ে পাকালো। টিনটাকে কুয়ায় নামাতে হবে। পরদিন ভোর হবার ১ ঘন্টা বাকি থাকতে রানা উপলব্ধি করলো সোহানার বিপদ কেটে গেছে। ক্ষতের চারপাশটা এখন আর আগের মতো ফুলে নেই, চামড়াও এখন আগের মতো লাল নয়। তবে জ্বরটা আছে, যদিও ঘুমাতে পারছে ও। রানা জানে ঘুম ভাঙার পর অসম্ভব দুর্বল লাগবে নিজেকে সোহানার। তবে সেটাও তাড়াতাড়ি কাটিয়ে উঠবে ও। ওর শরীরে দ্রুত আরোগ্য লাভের শক্তি প্রচুর। সংক্রমণ ঠেকানো গেছে, কাজেই ওদের সামনে আর কোনো বাধা নেই। এখন প্রথম কাজ খাবার সংগ্রহ করা। এটা রানার জন্য কোনো সমস্যা নয়, যেভাবে হোক জোগাড় করবে। মাত্র ২ দিন পরই নিজের পায়ে দাঁড়াতে পারবে সোহানা। ৪ দিনের দিন আবার হাঁটতে পারবে আগের মতো। সারা রাত জেগে থাকায় ক্লান্ত হয়ে পড়েছে রানা, ঝিমঝিম করছে মাথাটা। তবে মনে দুশ্চিন্তা না থাকায় ক্লান্তিটুকু উপভোগ্য লাগছে ওর। ভোর হবার খানিক পরই ঘুম ভাঙল সোহানার, মাথা ঘুরিয়ে তাকালো ওর দিকে। গলাটা দুর্বল শোনালো, তবে প্রলাপ বকছে না। রানা, তোমাকে আমি খুব বিপদে ফেলে দিয়েছিলাম না? একটু। হাতটা কেমন লাগছে? হাতটা সামান্য একটু নাড়ল সোহানা, মৃদু হাসল। ভালোই তো মনে হচ্ছে, তবে কেমন যেন আচ্ছন্ন বোধ করছি। আমরা কোথায় বলো তো? নিঃশব্দে হাসল রানা। তোমার জন্য একটা দুর্গ বানিয়েছি আমি, তবে দরজা জানালাগুলো এখনো লাগানো হয়নি। শুধু তোমার আর আমার জন্য বানিয়েছি। আছিও শুধু আমরা দুজন। পানির কোনো অভাব নেই। আবার চোখ বুজে ঘুমিয়ে পড়ো। মাথা ঝাঁকালো সোহানা, চোখ বুজল। কুয়ার কাছে চলে এলো রানা, পানি তুলতে হবে। নিজেকে তিরস্কার করলো, ঘুমিয়ে পড়ার আগে সোহানাকে পানি খাওয়াতে ভুলে গেছে। খানিক পর গোসল করে স্ল্যাক্স আর বুট পরল রানা। শার্ট না থাকায় খালি গায়ে দুর্গের ভেতরটা ভালো করে ঘুরে দেখার জন্য কামরা থেকে বেরিয়ে এলো। দুর্গের মাথায় উঠে এসে পাথর বহুল হাম্মাদার দিকে তাকালো। ওদিকটাতেই যদি কিছু খাবার পাওয়া যায়। মরুভূমিতেও প্রাণীরা বসবাস করে, শুধু গিরগিটি বা ইঁদুর নয়, পাখি থেকে শুরু করে হরিণ পর্যন্ত অনেক কিছু পাওয়া যায়। ভাঙাচোরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো রানা। এক কামরা থেকে আরেক কামরায় ঢুকলো। আশা কাজে লাগাতে পারে এমন কিছু যদি পাওয়া যায়। পুরনো একটা চটের বস্তা পেলে ভাগ্যকে ধন্যবাদ জানাবেও। শার্টের বদলে কাজ চালানো যাবে। খুশি হবে একটা বালতি পেলেও, কারণ বিস্কিটের টিনটা ফুটো হতে শুরু করেছে। মাটির তলায় পানির জন্য ফাঁদ পাততে হলে কিছু একটা দরকার। কিন্তু কিছুই পাওয়া গেল না। লম্বা ব্যারাক রুম থেকে বেরিয়ে এলো রানা, অফিসার্স কোয়ার্টারের দিকে হাঁটছে। বেশি বেলা হয়নি, সম্ভবত ১০টা বাজে। ঘুম পাচ্ছে ওর, শুতে পারলে মন্দ হয় না। সন্ধ্যের আগে হাম্মাদা থেকে ঘুরে আসা যাবে একবার। কুয়া থেকে ২০ পা দূরে রানা। এই সময় পাইথনের ভরাট সকৌতুক কণ্ঠস্বর প্রচণ্ড ঘুষির মতো আঘাত করল ওকে। তাহলে আবার আমাদের দেখা হলো। বেশ নাটকীয় একটা সংলাপ, কি বলো মাসুদ রানা?
ধীরে ধীরে ঘুরল রানা। উঠানের একধারে একটা পাথুরে বেঞ্চের উপর বসে রয়েছে দৈত্যটা। পরনে স্ল্যাক্স ও শার্ট, তবে মাথায় হ্যাট নেই। তার বুটে ধুলো থাকলেও কোথাও ছেড়েনি। ভেবে লাভ নেই দানবটা এখানে কিভাবে এলো। এসেছে এটাই বড় কথা। খালি গা, হাতে কোনো অস্ত্র নেই, শূন্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলো রানা। হতাশা বিশাল একটা ঢেউয়ের মতো আছড়ে পড়েছে ওর সমগ্র অস্তিত্বে। তাহলে তোমাকে একা ফেলে রেখে চলে গেছে ওরা? হাসলো পাইথন। তখনই আমার বোঝা উচিত ছিল অবশ্যই। ওদের মধ্যে তুমিই সবচেয়ে ভারী। এমনকি আমাদের অন্যতম সেরা পাইলট ওয়াটসনের পক্ষেও জাদু দেখানো সম্ভব নয়। চোখ নামিয়ে হাত ঘরের দিকে তাকালো সে। খুবই অস্বস্তি বোধ করছিলাম পরদিন যখন ট্রলিটা খুঁজে পাওয়া গেল না। ওটা নিয়ে কি করেছো তুমি, মাসুদ রানা? রানা কথা বলল না। ক্ষীণ একটা আশার আলো জ্বলে উঠেছে ওর মনের এক কোণে। পাইথন ওকে একা পেয়েছে এখানে, ধরে নিয়েছে ওর সঙ্গে আর কেউ নেই। সেটাই স্বাভাবিক। আহত অবস্থায় সোহানা মরুভূমি পাড়ি দেবে এটা কেউ আশা করতে পারে না, যদি না কোনো বিকল্প থাকে। পাইথনের জানার কথা নয়, আর কোনো বিকল্প ছিল না। লাজুক ছেলেদের মতো চুপ করে থেকো না, বলল পাইথন। অন্তত এই কারণে তোমাকে আমি শাসন করব না। কি করেছো ট্রলিটা নিয়ে? ওটাকে আমি স্যান্ডিয়ট বানিয়েছিলাম, মৃদু কণ্ঠে বলল রানা। আইডিয়াটা সোহানার। 10 দিনের হাঁটা পথ 24 ঘন্টায় পেরিয়ে এসেছি। দামি পাথরের মতো জ্বলজ্বল করে উঠল পাইথনের চোখ। হাসির দমকে কাঁপতে লাগলো শরীরটা। তোমার বান্ধবী খুব চালাক। পরের বার আরো সাবধান হব আমি। আবার ঘড়ি দেখলো সে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আমার সময় খুব কম, কাজেই তোমার পেছনে খুব বেশি ব্যয় করতে পারবো না। তবু যতটুকু আছে এসো, দুজন মিলে তার স্বাদ গ্রহণ করি। ভাবছি কি সুবর্ণ খনেই না এখানটায় আমার থাকতে ইচ্ছে করেছিল। অবশ্য পেনি ফিগারকে বলছিলাম তোমার নিয়তিই তোমাকে আমার কাছে টেনে আনবে। ঘটেছে অবশ্য উল্টোটা। তোমার নিয়তি আমাকে তোমার কাছে টেনে এনেছে। আশ্চর্য, কেন থামলাম আমি? এই দুর্গের তেমন কোনো আর্কিওলজিক্যাল মেরিট নেই। খোশ গল্পের মেজাজে বকবক করে চলেছে সে। আশার আলোটা বড় হচ্ছে রান্নার মনে। পাইথনের তাড়া আছে, দেখে মনে হচ্ছে সঙ্গে আর কেউ নেই। নিশ্চয়ই পায়ে হেঁটে মরুভূমি পাড়ি দিচ্ছে না সে। দুর্গের বাইরে কোথাও একটা ট্রাক আছে। কিন্তু যদি ট্রাক নিয়ে এসে থাকে, শব্দ হয়নি কেন? প্রশ্নটা কঠিন নয়। মরুভূমিতে চলার সময় ড্রাইভার তার ইঞ্জিনের যত্ন নেয়, বিশেষ করে রেডিয়েটরের। পার্ক করার সময় বনেট রাখে বাতাসের দিকে। ঢাল বেয়ে নামার সময় বন্ধ করে দেয় ইঞ্জিন। দুর্গে পৌঁছতে হলে দীর্ঘ একটা ঢাল বেয়ে নামতে হয়। ট্রাকটা নেমে এসেছে নিঃশব্দে। একটু পরেই অসমাপ্ত কাজটায় হাত দেবে পাইথন, জানে রানা। শুরু করেছিল 10 বছর আগে, শেষ করবে সভ্যতা থেকে অনেক দূরে এই নির্জন খা খা মরুতে। লড়বে ওরা, কিন্তু আসলে কি সেটাকে লড়াই বলা যাবে? পাইথনের সঙ্গে পারার কথা রানা ভাবে না। যা সম্ভব নয়, বাস্তব নয়, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি? দানবটা ওর সঙ্গে লড়বে না, ওকে নিয়ে খেলবে। তার শরীরে 10 জন লোকের শক্তি ধরে, কিংবা হয়তো আরো বেশি। ওকে অনায়াসে খুন করবে সে। তারপর ট্রাক নিয়ে চলে যাবে পাইথন। সময়ের অভাব, পরিত্যক্ত একটা দুর্গ ঘুরে ফিরে দেখতে চাইবে না সে। সোহানাকে পাবে না। প্যাসেজের শেষ মাথায় যে কামরায় ঘুমাচ্ছে সোহানা, ওর হাতের নাগালের মধ্যেই আছে ক্যান ভর্তি পানি আর অল্প কিছু খাবার। সোহানার জন্য ওইটুকুই যথেষ্ট। ধীরে ধীরে 2-4 দিনের মধ্যেই নিজের শক্তি ফিরে পাবে ও, অস্তিত্ব রক্ষা করবে। রানা জানতে চাইল, পেনিফিদার কোথায়? বকবক করছিল পাইথন, হঠাৎ থেমে ভুরু কুঁচকালো। মহান পেনিফিদার আর তার ঘনিষ্ঠ বন্ধু ব্রুনেল জীবনের বোঝা থেকে মুক্তি লাভ করেছে, গম্ভীর সুরে বলল সে। কেউ কেউ ভেবেছিল অপর প্রান্তে ওদের জন্য রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হবে, কিন্তু আমি আমার অন্নদাতার সঙ্গে একান্তে আলাপ করেছি। তাকে বুঝিয়েছি পরিবর্তিত পরিস্থিতিতে ঠিক কি করা উচিত। সে যাই হোক, তুমি আমাকে মাঝপথে বাধা দিয়েছো রানা। এমন হতে পারে, এমন হওয়া কি সত্যি সম্ভব যে তোমাকে আমি যা মনে করিয়ে দিতে চাইছিলাম তার কিছুই তুমি শোনোনি? রানা কথা বলল না। দাঁড়ালো পাইথন। তার বিশাল 2 হাত ঝুলে পড়ল। ধীরে ধীরে এগিয়ে আসছে রানার দিকে। আমার মুখ নিঃসৃত মধুর বচন তোমার কর্ণকুহরে প্রবেশ করেনি, বোঝা গেল। কিন্তু তোমাকে তো বলেছি আমার হাতে সময় কম। এদিকে আমার পা দুটো নিষ্পিস করছে তোমার পাঁজরগুলো ভাঙার জন্য। তোমাকে আমি বলেছি হাড় ভাঙার শব্দ শুনতে ভালোবাসি আমি, বলিনি? হঠাৎ থেমে গেল সে। রানাকে ছাড়িয়ে আরো দূরে সরে গেল তার দৃষ্টি। চোখ দুটো সামান্য বড় হয়ে উঠল।
দেখা যাচ্ছে উল্লাসে অধীর শোনালো তার কণ্ঠস্বর। মাসুদ রানা একা নয়, সাথে সোহানা চৌধুরীও আছে। রানা, সত্যি খুশি হলাম, কারণ দেখা যাচ্ছে আমার ভয়ে তুমি বুদ্ধি হারাওনি। তোমার মাথাটা কাজ করছে। তুমি আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছো। আশা করি যতটুকুই শক্তি রাখো, পারো আর না পারো, অন্তত আমার সাথে লড়তে চেষ্টা করবে তুমি। ঝট করে ঘাড় ফিরিয়ে পেছন দিকে তাকালো রানা। হতাশা ও প্রচন্ড রাগে অসুস্থ বোধ করলো। প্যাসেজের শেষ মাথায় দরজার বাইরে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে সোহানা, 20 গজ দূরে। মুখটা ফ্যাকাশে, চোখ দুটো বড় বড়। সোহানার গায়ে শার্ট নেই, বাহুর ব্যান্ডেজটা দেখা যাচ্ছে। একমাত্র আল্লাহই বলতে পারে কিভাবে ওর ঘুম ভাঙল। সম্ভবত জানালা দিয়ে পাইথনের গলার আওয়াজ পেয়েছে ও। ধাপ কটা টপকে উঠে এসেছে, দরজা পেরিয়ে বাইরে এসেছে প্যাসেজে। রানা বা পাইথন কেউ নড়ল না। ধীরে ধীরে অনেক কষ্টে দরজার পাশে হেলান দিয়ে বসলো সোহানা। তাকিয়ে আছে রানার দিকে, হাত দুটো কোলের উপর। সমস্ত শক্তি এক করে গলায় জোর আনার চেষ্টা করলো ও। বলল, এবার তোমাকে জিততে হবে রানা। হেসে উঠল পাইথন। রানার অস্তিত্বের গভীরে হিংস্র একটা পশু গর্জে উঠল। ওর চেহারা হয়ে উঠল আশ্চর্য শান্ত। হঠাৎ মাথার ভেতরটা স্বচ্ছ ও পরিষ্কার হয়ে গেছে। নিজের কথা ভাবছে না ও, ভাবছে সোহানার কথা। ওকে বাঁচাতে হবে। বেশ, তাই হোক। পাইথনের কাছাকাছি হওয়া মানে আত্মহত্যা করা। তার নাগালের মধ্যে কোনোভাবেই যাওয়া চলবে না। গরিলার হাত দুটো অসম্ভব ক্ষিপ্র। ওই হাতে একবার যদি শক্ত করে ধরতে পারে সে, মাসুদ রানা স্রেফ মারা যাবে। হাত দুটো অস্বাভাবিক লম্বা, কিভাবে ওগুলোর কাছ থেকে দূরে সরে থাকা যায়? ওই হাতে একবার যদি ধরা পড়েও। হ্যাঁ, হাত দুটো। হ্যাঁ। ধীরে ধীরে সামনে বাড়তে শুরু করলো রানা। শরীরটা ঝুঁকে আছে, হাত দুটো সামনে বাড়ানো। হাসলো পাইথন, যেন বাচ্চা একটা ছেলের খেলা দেখছে। সেও হাত দুটো সামনে বাড়িয়ে দিল, একটু নিচের দিকে রাখলো ওগুলো, তলপেটের নিচের অংশটা সুরক্ষিত করার জন্য। তার হাতের আঙুল ছড়িয়ে আছে লোহার আংটার মতো বাঁকানো। অ্যাক্রোব্যাটদের প্রিয় একটা মুভ হলো নিতম্বে ভর দিয়ে শরীরটাকে চরকির মতো ঘোরানো। দূরত্বটা মেপে নিল রানা, তারপর হঠাৎ বিদ্যুৎ খেলে গেল ওর শরীরে। শরীরটা কুকড়ে ছোট হয়ে গেল, শূন্যে ডিগবাজি খেলো একটা, ঘুরে গেল, ছেড়ে দেয়া স্প্রিং এর মতো লম্বা হলো পা। পাইথনের ডান হাতে আঘাত করলো বুট। সেই একই মুহূর্তে মাটিতে তালু ঠেকিয়ে শরীরটা আবার ঘোরালো ও, নাগালের অনেক বাইরে সরে এলো। রশির মাথায় বাঁধা ভারী পাথরের মতো বুটটা আঘাত করেছে পাইথনের হাতে। হাড় ভাঙার আওয়াজ পরিষ্কার শুনতে পেয়েছে রানা। এখনো হাসছে পাইথন, তবে সামান্য হলেও আড়ষ্ট সেটা। হাতটা ঝাড়া দিল সে, যেন কোনো অনুভূতি আছে কিনা পরীক্ষা করলো। তারপর আবার সামনে বাড়তে শুরু করলো, এবার আগের চেয়ে দ্রুত। আবার হাতের ওপর ভর দিয়ে জোড়া পা ছুড়ল রানা। ঝট করে হাত দুটো বুকের কাছে টেনে নিল পাইথন। জমিনে ড্রপ খেয়ে শূন্যে উঠল রানা। 2 পা এক করে প্রচন্ড বেগে ছুড়ল, মাথায় নয়, পাইথনের হাতে। চওড়া বুকের সঙ্গে সেটে থাকা মোটা হাত দুটো থেতলে দিল। হোঁচট খেয়ে 1 পা পিছু হটল পাইথন, তবে দাঁড়িয়ে থাকলো সিধে হয়ে। অন্য কেউ হলে ছিটকে পড়তো মাটিতে। এত দূর থেকেও হাড় ভাঙার শব্দটা পরিষ্কার শুনতে পেয়েছে সোহানা। ওর শরীরে শক্তি বলতে কিছু অবশিষ্ট নেই, রানাকে কোনোভাবেই সাহায্য করতে পারবে না। ক্রল করে দিনের আলোতে বেরিয়ে আসার আগে ঝাপসা দৃষ্টিতে এদিক ওদিক তাকিয়েছে রানার ছুরিটা দেখতে পাবার জন্য, কিন্তু খোঁজার মতো সময় ছিল না। পেলেও কোনো কাজে আসতো বলে মনে হয় না, রানার দিকে ছুড়ে দিতে পারত না। মাত্র কয়েক সেকেন্ড হলো শুরু হয়েছে ওদের লড়াই, তবু প্যাটার্নটা ধরতে পারছে সোহানা। পাইথনের হাত দুটো অকেজো করতে চাইছে রানা। কৌশল হিসেবে খুবই কঠিন, লক্ষ্যভেদে অব্যর্থ ও অসম্ভব ক্ষিপ্র একজন ফাইটারের পক্ষে সফল হওয়া সম্ভব শুধু। এরই মধ্যে প্রতিপক্ষের খানিকটা ক্ষতি করেছে বটে রানা, তবে তার মানে এই নয় যে সুবিধাজনক অবস্থায় পৌঁছতে পেরেছে। দুজনের শক্তির মধ্যে ভারসাম্য আনতে হলে পাইথনের আরো অনেক ক্ষতি করতে হবে রানাকে। তবে একই পদ্ধতিতে তাকে দুবার বোকা বানানো যাবে না। নতুন কোনো অপ্রত্যাশিত কৌশলে কাজটা করতে হবে রানাকে। দানবের ওই বিশাল হাত দুটোকে আঘাত করতে হবে, একই সঙ্গে দূরে থাকতে হবে ওগুলোর মুঠো থেকে। দুজনেই ঘুরছে ওরা, আক্রমণাত্মক ভঙ্গি। রানার ঘোড়ার গতি বাড়ল, মনে হলো পিছলে গেল। শরীরের নিচে থেকে ছিটকে গেল রানার পা, জমিনে পিঠ দিয়ে পড়ল ও। সামনেও নিচের দিকে লাফ দিল পাইথন। রানার পায়ে দ্বিতীয়বার বিদ্যুৎ খেলে গেল। প্রতিপক্ষের তলপেটের নিচেটা ওর লক্ষ্য।
দানবের প্রকাণ্ড হাত দ্রুত উরুসন্ধি আড়াল করল, কিন্তু রানার লাঠিটা ছিল অসময়োচিত, আড়ষ্ট ও স্রেফ একটা ভান। আসল লাঠিটা এলো আধ সেকেন্ড পরে, আড়াআড়ি দুই হাতের ওপর। পাইথনের ডান হাতের আঙ্গুলগুলো থেতলে দিল রানার গোড়ালি। সাবলীল গড়ান দিয়ে এক লাফে সিধে হলো রানা, সরে এলো নাগালের বাইরে। লড়াইটা কুৎসিত হয়ে উঠেছে। দুজন মানুষ যখন খালি হাতে পরস্পরকে খুন করার চেষ্টা করে, ব্যাপারটা কুৎসিত না হয়ে পারে না। পাইথন তার হাত দুটোকে মুগুর হিসেবে ব্যবহার করতে শুরু করলো। আক্রমণ বন্ধ করে ঠেকাতে ব্যস্ত হয়ে উঠল রানা। ঠেকাচ্ছে বুট দিয়ে। সংঘর্ষে প্রচণ্ডতা আনার জন্য একা শুধু পাইথনকে শক্তি ব্যয় করতে হচ্ছে। কিন্তু একবার একটা মুগুরের বাড়ি ঘষা খেল ওর কাঁধে। চোখের পলকে পড়ে গেল রানা। ওই অতিকায় শরীর নিয়ে অবিশ্বাস্য দ্রুতবেগে লাথি মারার জন্য লাফ দিল পাইথন। এখন ওটাকে ঠেকাতে যাওয়া মানে হাত ভাঙার ঝুঁকি নেওয়া। তার বদলে লাথিটা শরীরে গ্রহণ করলো রানা, তবে গ্রহণ করলো দ্রুত গড়াতে শুরু করে, ফলে পিঠের খানিকটা চামড়া উঠে গেলেও কোনো হাড় ভাঙল না। আরেকবার রানার জন্য চমৎকার একটা ফাঁদ পাতল পাইথন। ওকে নাগালের মধ্যে পাবার জন্য হঠাৎ ঘুরে সোহানার দিকে ছুটল সে। হিংস্র চিতার মতো আকাশ থেকে তার পিঠে নামলো রানা, হাঁটু ভাঁজ করা, আঙুল দেবে গেল বদ্বীপ আকৃতির পেশিতে। কাঁধের ওপর দিয়ে পিছন দিকে একটা হাত আনলো পাইথন রানাকে ধরার জন্য। এক হাতে তাকে ধরে থেকে অপর হাতের কিনারা দিয়ে পাইথনের আঙুলগুলো আঘাত করলো রানা, বারবার, যতক্ষণ না ব্যথা ও আক্রোশে গর্জে উঠল পাইথন। পেছন দিকে লাফ দিল সে, মাটিতে আছাড় খাবে, শরীরের ভারে পিষে ফেলবে রানাকে। জমিন আর পাইথনের মাঝখান থেকে ছিটকে বেরিয়ে এলো রানা, মাটিতে পড়ল উবু হয়ে। পাইথন সিধে হতে আবার তার হাতে লাথি মারল। লড়াই যতই দীর্ঘ হচ্ছে, দুজনের গতিবিধি সম্পর্কে ততই ঝাপসা হয়ে আসছে সোহানার ধারণা। লড়াই হচ্ছে একটা গরিলার সঙ্গে মানুষের। কমব্যাট টেকনিক খুব কমই জানে পাইথন, এসব তার কখনো প্রয়োজনও হয়নি। স্রেফ তার শক্তি যথেষ্ট বলে বিবেচিত হয়ে এসেছে এতদিন। কোনো মানুষ একটা গরিলার হাত বা ঘাড় মোচড় দিয়ে ভাঙতে পারে না। কারাতের কোনো মার দিয়েও তাকে কাবু করা সম্ভব নয়। উচিত নয় তার নাগালের মধ্যে যাবার সাহস করা। যে পদ্ধতিটা রানা বেছে নিয়েছে, সেটা থেকে সুফল পেতে হলে ঝুঁকি নিতে হবে ওকে চুলচেরা হিসেব করে। ওর শরীরে লাল লম্বা একটা রক্তের ধারা গড়াতে শুরু করেছে। আরেক জায়গায় চামড়া ফুলে উঠে গোলাপি হয়ে গেছে। ওই দু জায়গায় পাইথনের আঙুল ও মুঠো ঘষা খেয়েছে, শুধু ঠিকমতো লাগেনি। ঠিকমতো লাগলো না এরকম আঘাত একের পর এক অনেকগুলো সহ্য করতে হলো রানাকে। এই লড়াই যে কখন শেষ হবে কেউ বলতে পারে না, কারণ শেষ করার জন্য রানাকে নাগালের মধ্যে পেতে হবে পাইথনকে। কিন্তু রানা তার হাতে ধরা দেবে না। সারা শরীরে রক্ত ঝরছে, তবে রানাও মাঝে মধ্যে দু একটা আঘাত ওর নির্বাচিত লক্ষ্যস্থলে লাগাতে পারল, হাতে। তারপর রানার হিসেবে সামান্য ভুল হয়ে গেল। ওর একটা কবজিতে লোহার আংটার মতো কামড় দিল পাইথনের হাত। তবে হাতটা এখন থ্যাতলানো ও রক্তাক্ত। একটা আঙুল অস্বাভাবিক বাঁকা হয়ে বাকিগুলোর কাছ থেকে সরে আছে। প্রাণপণ শক্তিতে নিজের কবজি মশলার রানা হ্যাঁচকা টান দিয়ে ছাড়িয়ে নিল। পিছু হটল ও, এবং এই প্রথমবার সঙ্গে সঙ্গে নাগালের বাইরে সরে এলো না। শান্ত সন্ধানী দৃষ্টিতে দৈত্যটার দিকে তাকালো ও। স্থির হয়ে দাঁড়িয়ে চোখ মিটমিট করলো পাইথন। ক্ষতবিক্ষত হাতটা তুলল সে, দেখল কিছু একটা ঘটল তার মুখে। দীর্ঘ কয়েক সেকেন্ড পর হাসল সে। সিনথেটিক মুখ ভ্যাংচানো বলা যায়, কৌতুকে ভরপুর ও চরম আত্মবিশ্বাসে ভরাট হাসি। দীর্ঘ বহু বছর ধরে চর্চা করার ফলে ইচ্ছে করলেই অনায়াসে হাসতে পারে। আমার ধারণা, বলল সে, একটু ভারী নিঃশ্বাস ফেলছে, আমার ধারণা, সত্যি বলছি, ড্র করার কৃতিত্ব দেখিয়েছো তুমি। রানার সবুট পা সরাসরি তার মুখে আঘাত করলো। অন্ধের মতো পেছন দিকে হোঁচট খেল পাইথন। গলা থেকে উঠে এলো দুর্বোধ্য পশুর আওয়াজ। শেষ হলো ফোপানোর কাছাকাছি একটা শব্দ করে। দেয়ালের গায়ে নেতিয়ে পড়েছে সোহানা। ও বিশ্বাস করে রানা কোনোভাবেই জিততে পারবে না। এমনকি এখনো, যখন এ ব্যাপারে আর প্রায় কোনো সন্দেহই নেই, উল্টোটা বিশ্বাস করতে ওর মন সায় দিল না। পাইথনের আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেছে। তার অস্ত্র, অস্বাভাবিক দীর্ঘ বাহুর শেষ মাথায় হাত দুটো, ভেঙে গেছে। মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করলো সোহানা। আবার চোখ মেলে যা দেখল, নিজেকে মনে হলো হ্যালুসিনেশনের শিকার। প্রকাণ্ড দৈত্যের গোটা কাঠামো শূন্যে খাড়াভাবে ঝুলছে, মাথাটা নিচের দিকে, জমিন থেকে 1 গজ উপরে। ঝুঁকে রয়েছে রানা, সিধে করা একটা মাত্র পায়ে ভর দিয়ে। এক হাতে ধরে রেখেছে পাইথনের মাথাটা।
কি ঘটেছে বুঝতে পারল সোহানা। এটাকে বলা হয় স্প্রিং হিপ থ্রো। অত্যন্ত কঠিন একটা কৌশল। এক পায়ে নিখুঁতভাবে ভারসাম্য রক্ষা করতে হবে, একই সঙ্গে স্প্রিং হিসেবে ব্যবহার করতে হবে দ্বিতীয় পা। হাঁটু ভাঁজ করে সামনের ও ওপরের দিকে ঠেলে দিয়ে আঘাত করতে হবে প্রতিপক্ষের পেটে, যাতে তার শরীরের নিচের দিক ও পাগুলো সবেগে উঠে যায় শূন্যে। পাইথন প্রায় ৩০০ পাউন্ড, তবু কাজটা করতে পেরেছে রানা। করেছেও উল্টো দিক থেকে, পাইথনের পেছনে দাঁড়িয়ে। ১ সেকেন্ডের ৫ ভাগের ৩ ভাগ সময় নিয়েছে রানা, আর ঠিক ওই মাহেন্দ্র ক্ষণটিতেই চোখ বুজেছিল সোহানা। এই মুহূর্তে এখনো রানা ছাড়েনি। ভাঁজ করা একটা হাঁটু জমিনে গেড়ে শরীরটা নিচু করল ও। ঠিক তখন পতন ঘটল পাইথনের। পাইথন খাড়াভাবে পড়ল, প্রথমে মাথাটা। পাথরের জমিন থরথর করে কেঁপে উঠল। আরেকটা কাঁপুনি উঠল জমিন থেকে। গোড়া কাটা গাছের মতো ভূপাতিত হলো দানব। মাটিতে এক হাঁটু গেড়ে স্থির হয়ে থাকলো রানা। ফুসফুসে ঝড় তুলছে বাতাস। তারপর খুঁটিয়ে পরীক্ষা করলো প্রতিপক্ষের মৃত্যু। বেশি সময় লাগলো না। খুলিটা ভেতর দিকে ডেবে আছে, ভেঙে গেছে ঘাড়। দু পায়ে সিধে হয়ে দাঁড়ালো ও। মুখ তুলে তাকালো সোহানার দিকে। দুর্বলভাবে ডান হাতটা একবার নাড়ল। তারপর এতক্ষণে প্রতিক্রিয়া হলো রানার। যেন হঠাৎ ঠান্ডা লেগে কাঁপুনি ধরে গেল শরীরে। যা ঘটতে পারত কিন্তু ঘটেনি, কল্পনা করে আতঙ্কে কুঁকড়ে গেল ওর মন। সামান্য টলছে, রক্তাক্ত বুক ঘন ঘন ফুলে উঠছে। সোহানার দিকে তাকিয়ে আছে আচ্ছন্নের মতো। এর আগে সম্ভবত এভাবে কখনো সোহানার সঙ্গে কথা বলেনিও, এই সুরে বা এই ভাষায়। তুমি কি পাগল হয়ে গিয়েছিলে? ওভাবে বেরিয়ে এলে যে? ঘরটার ভেতর সম্পূর্ণ নিরাপদ ছিলে তুমি। বেরিয়ে এসেছিলে কি মরার জন্য? পাইথনকে তুমি চেনো না? জানো না কি করতো তোমাকে নিয়ে? ধুলো, রক্ত আর ঘামে ভেজা চুলে আঙুল চালালো রানা। তুমি ভালোভাবেই জানতে মিরাকুলাস কিছু একটা না ঘটলে লোকটার সঙ্গে আমার পারার কথা নয়। ফর গডস সেক আর কখনো এরকম ঝুঁকি নিও না। সোহানার ভেতর থেকে কাঁপা কাঁপা একটা হাসি উঠে এলো, কিন্তু দুর্বলতার কারণে আওয়াজটা ফুটল না। নিচের ঠোঁটটা ১ সেকেন্ডের জন্য দাঁত দিয়ে কামড়ে ধরলো ও। চোখ দুটো বন্ধ করলো। কুঁচকে থাকলো পাতা। তারপরও পানির দুটো ধারা নেমে এলো গাল বেয়ে। আমাকে বকো না রানা। তারপর আর আওয়াজ বেরোলো না। হাঁটু গেড়ে নিচু হলো রানা। হাত দিয়ে জড়িয়ে ধরল সোহানাকে। দুঃখিত, সত্যি দুঃখিত। ইজি, এভরিথিংস ফাইন। কান্নার ঝোঁকটা না থামা পর্যন্ত সোহানাকে শক্ত করে ধরে রাখলো ও। তারপর ২ হাতের ওপর তুলে নিল শরীরটা। চলো, তোমাকে শুইয়ে দেই। চারদিকটা একবার ঘুরে দেখতে হবে। দিনটা আজ আমাদের জন্য ভালো মনে হচ্ছে। ৫ মিনিট পর ঠান্ডা কামরায় শুয়ে ট্রাকের আওয়াজ শুনতে পেল সোহানা। উঠানে এসে ঢুকলো। ভেতরে এসে ওর সামনে দাঁড়ালো রানা। হাসিতে উদ্ভাসিত হয়ে আছে চেহারা। প্রথমে শোনো, ডিনারে আজ কি খাবো আমরা, বলল রানা। বসে পড়ল সোহানার পাশে। ওর একটা হাত তুলে নিল। চিকেন স্যুপ, গ্রিন ভেজিটেবল, টিনের খাবার তবু। বিস্কিট, চকলেট, ফল, পনির, নারকেল, খই। যা খুশি অর্ডার করো, পেয়ে যাবে। ২ দিনের মধ্যে বাঘের সাথে লড়াই করার শক্তি এসে যাবে তোমার শরীরে। রানার চোখে চোখ রেখে হাসল সোহানা। আমি জানতাম তুমি যখন আছো সব ব্যবস্থাই হবে। রাখো তোমার ঠাট্টা। হাসল রানাও। এসবের শুরু। আরো কি কি পেয়েছি শোনো। অস্ত্র, আমাদের কাপড় চোপড় ভরা সুটকেস, মেডিকেল কিট, ৩০ গ্যালন পানি, হ্যান্ডব্যাগ, প্রচুর পেট্রোল, তেরপল, কম্বল, স্লিপিং ব্যাগ ইত্যাদি ইত্যাদি। ট্রাকটার কথা ভুলে যাচ্ছ কেন? ওটাই তো আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। শুধু কি ট্রাক? আগে দেখো। তারপর তারপরও বিশ্বাস করবে কিনা সন্দেহ। ৫ টনি ট্রাক, ৬টা চাকা। ৫ টন, কিন্তু কার্গো ভরা হয়েছে সম্ভবত ৭ টনের উপর। বেশিরভাগই থাক, নিজের চোখেই দেখবে। ভালো কথা, ট্রাকে একটা ফ্রিজও আছে, ব্যাটারিতে চলে। রানার শরীরে চোখ বুলালো সোহানা। আগে মেডিকেল কিটটা নিয়ে এসো রানা, নিজের যত্ন নাও। শিওর। দাঁড়ালো রানা। পাইথনকে সরাতে হবে, তারপর ট্রাকে আর কি আছে দেখব। প্রকাণ্ড আকারে ৩টে কাঠের বাক্স রয়েছে। ভেতরে কি আছে জানি না। আবার হেসে উঠল সোহানা। এবার আওয়াজটা ফুটল। কি আছে কল্পনা করে নাও। ডমিনিয়ন মাসের কথা আমি ভুলিনি, বলল রানা, হাসছে। হ্যাঁ, ওগুলোয় সম্ভবত গুপ্তধনী আছে। কিছু কাপড়ও এনো রানা, বলল সোহানা। আর সাবধান, কুয়ার পানিতে গোসল করব আমি। তবে প্রথমে ওষুধ লাগাও গায়ে।
1 ঘন্টা পর সোহানাকে পাজাকোলা করে কুয়ার কাছে নিয়ে এলো রানা। রোদে গরম করা পানিতে ওকে গোসল করিয়ে দিল, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগিয়ে নতুন করে ব্যান্ডেজ করলো ক্ষতটা। চিরুনি দিয়ে চুল আঁচড়ে বেনি করলো একজোড়া, নিজের হাতে কাপড় পরালো। তারপর ফিরিয়ে আনলো ঠান্ডা কামরাটায়। বলল, আগামী 2 দিন রাক্ষসীর মতো খাবে, মরা কাঠের মতো ঘুমাবে, তারপর আমরা নিজেদের পথে রওনা হব। বড় করে নিঃশ্বাস ফেলল রানা, চেহারায় সন্তুষ্টি। আমাদের কাজ প্রায় শেষ। প্রায়, বলল সোহানা, চোখে আদর নিয়ে তাকিয়ে আছে রানার দিকে। বাকি শুধু ভিক্টর ক্যানিং এর সাথে বোঝাপড়া। আমার ধারণা ছিল আপনারা আরো আগে আসবেন, বললেন স্যার ভিক্টর ক্যানিং। প্রায় 1 মাসের মতো হতে চলল না? মাথা ঝাঁকালেন বিএসএস চিফ মার্ভিন লংফেলো, কথা বললেন না। তানজিয়ার থেকে রানা তাকে ফোন করেছে আজ 26 দিন হলো। ওদের নিচে দীর্ঘ খালি সৈকত চিকচিক করছে। ক্যানেস ও সেন্ট রাফায়েলের মাঝখানে ছোট্ট একটা খাড়ি এটা, ক্যানিংস বে। পাহাড়ের ঢালু মাথায় ঝুলে আছে লাল টালির ভিলাটা, শান্ত সাগর থেকে 50 ফুট ওপরে। গ্রীষ্মের সূর্য প্রখর রোদ ছড়াচ্ছে, তির্যকভাবে নেমে আসা সিঁড়ির ধাপগুলো চলে গেছে সোজা বোট হাউসের দিকে, পাশেই জেটি। টেরেসে বসে রয়েছেন ওরা, দুজনের মাঝখানে একটা নিচু টেবিল। মার্ভিন লংফেলোর পরনে লাইট ওয়েট নেভি স্যুট, সাদা শার্ট ও ক্লাব টাই। ভিক্টর ক্যানিং পরে আছেন সাদা টাওয়েলিং বিচ রোব, আলখাল্লার মতো দেখতে। হাতঘড়ির উপর চোখ বুলালেন তিনি। এটা কি অফিসিয়াল ভিজিট, মিস্টার লংফেলো? মাথা নাড়লেন বিএসএস চিফ। অফিসিয়ালি কেউ আপনার কাছে আসবে না। প্রফেসর ওয়ারস্টোন আর তার টিমের লোকজন পুলিশকে যা বলেছেন সেসব তো খবরের কাগজেই আপনি পড়েছেন। একদল লোক মাছ দখল করে নেয়, তাদের উপর অকথ্য অত্যাচার চালায়। তাদের বক্তব্যের অনেকটাই দুর্বোধ্য। হ্যাঁ, দুর্বোধ্য হবারই কথা। ভিক্টর ক্যানিং একমত হলেন। আশরাফ চৌধুরী আর অন্ধ মেয়েটা? তারা কিছু বলেনি, মানে আমাকে ছাড়া আর কি। তারা অপেক্ষা করছিলেন মিস্টার রানা ও মিস সোহানার ফেরার জন্য। 1 সেকেন্ড বিরতি নিয়ে আবার বললেন মার্ভিন লংফেলো, 2 হপ্তাহ আগে ফিরেছেন তারা। ভিক্টর ক্যানিং বললেন, আচ্ছা। সাগরের দিকে তাকিয়ে আছেন, চেহারা দেখে বোঝা গেল না কি ভাবছেন। যেভাবেই হোক কারো চোখে ধরা পড়েননি ওরা। পাইথনের কোনো খবর জানেন ওরা? হ্যাঁ জানেন, পেনিফিদার আর ব্রুনেলকে খুন করে সে। ধরে নেওয়া চলে আপনারই নির্দেশে, পরিবর্তিত পরিস্থিতির কারণে। আপনার মাল ভর্তি একটা ট্রাক নিয়ে রওনা হয়ে সে কোথায় যাচ্ছিল আমার কোনো ধারণা নেই, তবে আপনি সম্ভবত জানেন। মিস্টার রানা ও মিস সোহানার সাথে দেখা হয় তার। এই মুহূর্তে সাহারায় কোথাও আছে, মাটির তলায়। না, কবরটা চিহ্নিত করা হয়নি, মানে আমি যতটুকু জানি। আর ট্রাকের মালপত্র? ধরে নেওয়া চলে তাও মাটির তলায় পুঁতে রাখা হয়েছে, মালপত্রের বিশেষ অংশটুকু আর কি। আচ্ছা। কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন ভিক্টর ক্যানিং। তার চেহারায় তিক্ত পরাজয় বা হতাশার কোনো ছাপ নেই। অবশেষে মৃদু কণ্ঠে বললেন, আমার বদ্ধমূল ধারণা ছিল পাইথনকে ধ্বংস করা সম্ভব নয়। ঠিক কে তার ব্যবস্থা করলো? মিস্টার রানা আমার ধারণা। মার্ভিন লংফেলোর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন ভিক্টর ক্যানিং। আপনার প্রভাব সম্পর্কে সবই জানি আমি। যে কোনো মুহূর্তে প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে পারেন। 10 নম্বরের দরজা আপনার জন্য সবসময় খোলা। তারপরও বলছি, আপনি যদি আমার সাথে লাগালাগি করতে চান আপনাকে হার মানতে হবে। আমার আছে, সংবাদপত্রের ভাষায়, একটা বিশাল ইন্ডাস্ট্রিয়াল এম্পায়ার। এই সাম্রাজ্য আমাকে গোপন অনেক প্রভাব এনে দিয়েছে। আপনার চেয়ে অনেক বেশি শক্তিশালী আমি। তাছাড়া আপনার কথা সংশ্লিষ্ট মহলকে বিশ্বাস করানো যাবে বলে মনে হয় না মিস্টার লংফেলো। কিছু কিছু ব্যাপার কখনোই বিশ্বাসযোগ্য হয় না। সম্পূর্ণ সত্যি। দীর্ঘকাল ধরে এই বাস্তবতাই আপনাকে শক্তি জুগিয়েছে আমার ধারণা। মাথা ঝাঁকিয়ে আবার হাত ঘড়ি দেখলেন ভিক্টর ক্যানিং। বেলা 11টায় সাঁতার কাটা আমার অনেক দিনের পুরনো অভ্যাস। কাজেই 5 মিনিটের মধ্যে আমাকে মাফ করার অনুরোধ জানাবো আপনাকে। তার আগে দয়া করে বলবেন কি আপনি কেন এসেছেন? কপালে হাত রেখে দূরে তাকালেন মার্ভিন লংফেলো। সাগরের একটা জাহাজ দেখার চেষ্টা করছেন, দিগন্তের কাছে দুলছে ওটা। আগেকার দিনে, তিনি বললেন, খানিকটা খেয়ালি হলেও খুবই কাজের ও সিভিলাইজড একটা রীতির চল ছিল। মেসের ফান্ড মেরে দিয়ে ধরা পড়লে বা এ ধরনের কোনো কাজে দায়ী বলে সাব্যস্ত হলে হাতে একটা রিভলভার ধরিয়ে দিয়ে তাকে বেডরুমে ফিরে যেতে বলা হতো। মর্যাদা হারাবার চেয়ে খুলি ফুটো করে সমস্যার সমাধান করার সুযোগ পেত সে। কাজ ঝাঁকালেন ভিক্টর ক্যানিং। আপনার কথাই ঠিক, কাজের, কিন্তু সেকেলে। তাছাড়া সবচেয়ে বড় কথা, ফাঁস হয়ে যাবার কোনো ঝুঁকি আমি দেখতে পাচ্ছি না।
আমার মর্যাদাও ক্ষুণ্ণ হতে যাচ্ছে না। পরিস্থিতিটা এমন নয় যে নিজের খুলি ফুটো করে সমস্যার সমাধান করতে হবে আমাকে। আমি তো কোনো সমস্যাই দেখতে পাচ্ছি না। আমি পাচ্ছি, হাসি মুখে বললেন মার্ভিন লংফেলো। আপনি তা না করলে মিস্টার রানা আপনাকে খুন করবেন। চোখে কৌতূহল তাকিয়ে থাকলেন ভিক্টর ক্যানিং। প্রতিশোধ, ঈর্ষা, আক্রোশ নাকি স্রেফ আত্মরক্ষা? হেসে উঠলেন মার্ভিন লংফেলো। ওগুলোর কোনোটাই নয়। তার সাথে এ ব্যাপারে বিশদ আলোচনা করেছি আমি। মিস্টার রানা চান না আপনি বেঁচে থাকুন। কারণ হিসেবে তিনি বলেছেন বেঁচে থাকলে আপনি আরো অনেক মানুষকে মারবেন, নিরীহ নিরপেক্ষ মানুষদের, যেমন মেরেছেন ডক্টর জিমসনকে, জুলি উডহাউসকে, যেমন বাধা দেওয়া না হলে মারতেন প্রফেসর হোয়াইটস্টোন আর তার আর্কিওলজিক্যাল টিমের সদস্যদের। সেজন্যই আপনাকে মারতে চান মিস্টার রানা, আপনাকে থামানোর জন্য। কাঁধ দুটো উঁচু করলেন ভিক্টর ক্যানি। গোটা ব্যাপারটা উদ্ভট লাগছে আমার কাছে। আমি তো কাউকেই খুন করিনি। সেটা আরো খারাপ। আই বেগ ইউর পার্ডন। আপনি খুন করেছেন প্রক্সির মাধ্যমে। নির্দিষ্ট কিছু কাজ করানোর জন্য পাইথনকে আপনি ভাড়া করেছিলেন। তার দ্বারা হত্যাকাণ্ড ঘটিয়ে দিনে দিনে মোটা হয়েছেন আপনি। আমি আরো একটা ব্যাপার বুঝতে পারছি না, দেশে আইন আছে। আইনের সাহায্য না চেয়ে আপনার মতো একজন দায়িত্বজ্ঞান সম্পন্ন ব্যক্তি বিদেশি এক লোকের অন্যায় আবদার কেন রক্ষা করতে চাইছেন? আপনার হয়তো জানা নেই মিস্টার রানার কাছে ব্রিটিশ পাসপোর্ট আছে। তিনি একজন ব্রিটিশ নাগরিক। আর আইন যে আপনার কিছু করতে পারবে না আপনার মতো মিস্টার রানাও তা জানেন। কয়েক মুহূর্ত কথা বললেন না ভিক্টর ক্যানিং। তারপর মাথার চুলে হাত চালালেন। এ ধরনের হুমকি রীতিমতো অসহ্য। মাথার উপর এ ধরনের একটা হুমকি নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না। আপনাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, গম্ভীর সুরে বললেন মার্ভিন লংফেলো। অবশ্যই আমি বেশিক্ষণ অপেক্ষা করব না। আপনার মিস্টার রানার ব্যবস্থা করার জন্য এখনই লোকজনের সাথে যোগাযোগ করব আমি। তার আগে নিজের নিরাপত্তার দিকে কড়া নজর রাখবো। লক্ষ্য রাখবো মিস্টার রানা বা তার সাঙ্গপাঙ্গরা যাতে আমার ত্রিসীমানায় না আসতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেললেন মার্ভিন লংফেলো। ওর সম্পর্কে আপনার ভুল ধারণা রয়েছে মিস্টার ক্যানি। মিস্টার মাসুদ রানা কখনো আপনার মতো প্রক্সির সাহায্যে খুন করেন না। কাজটা তিনি নিজেই করবেন। এ ব্যাপারে আপনাকে আমি নিশ্চয়তা দিতে পারি। চেয়ারে হেলান দিয়ে মৃদু হাসলেন ভিক্টর ক্যানিং। তাকে সাহসের পরিচয় দিতে হবে, সাংঘাতিক ঝুঁকিও নিতে হবে। একটা বোতামে চাপ দিলেন তিনি। ভিলার ভেতর কোথাও একটা বেল বাজলো। 20 সেকেন্ড পর সাদা জ্যাকেট পরা এক লোক বেরিয়ে এলো টেরেসে। লোকটা দীর্ঘদেহী, কালো। ভিক্টর ক্যানিং এর কাছ থেকে কয়েক পা দূরে এসে দাঁড়ালো সে, সবিনয়ে। আমার বিশেষ নম্বরে ফোন করো। লন্ডন, প্যারিস, জুরিক, রোম, ব্রাসেলস, ওয়াশিংটন ও টোকিওতে। 11:30 থেকে শুরু করো, 5 মিনিট পর পর। ও মিচেল, লক্ষ্য রেখো মিস্টার লংফেলো বিদায় নেওয়ার আগে তাকে যেন হুইস্কি দেওয়া হয়। মাথাটা সামান্য কাত করলো মিচেল। তারপর মার্ভিন লংফেলোর দিকে তাকালো। মশিয়ে, ও হুইস্কি অ্যান্ড সোডা প্লিজ। নিঃশব্দে চলে গেল মিচেল। ভিক্টর ক্যানিং বললেন, আমি লোকজনকে দিয়েই কাজ করাই। কোনটা ভালো দেখতে পাবো আমরা। সত্যি কথা বলতে কি আপনার মিস্টার রানার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। পরনের বিচ রোবটা খুলতে শুরু করলেন তিনি। ভেতরে সুইমস্যুট পরে আছেন। আপনি তাহলে রিভলভার হাতে বেডরুমে ঢোকার কথা বিবেচনা করছেন না? জানতে চাইলেন বিএসএস চিফ। মিস্টার রানা কিন্তু ওটাই পছন্দ করতেন। ভুরুজোড়া সামান্য কোচকালেন ভিক্টর ক্যানিং। বরং আমার একবারই পছন্দ নয় মিস্টার লংফেলো, প্লিজ। রোবটা চেয়ারের পিঠে রাখলেন, হাত ঘড়িটা টেবিলের উপর। আপনি আসায় আমি খুশি হয়েছি, বিলিভ মি। গুড বাই। ঘুরলেন তিনি। সিঁড়ির ধাপ বেয়ে তাকে নেমে যেতে দেখলেন মার্ভিন লংফেলো। জেটিতে পৌঁছে ইতস্তত করলেন না ভিক্টর ক্যানিং। শেষ মাথা পর্যন্ত হেঁটে গেলেন, তারপর ডাইভ দিলেন পানিতে। খানিক পর পানির ওপর মাথা তুললেন, দ্রুত সাঁতার কেটে দূরে সরে যাচ্ছেন। 200 গজ দূরে পানির ওপর মাথাচাড়া দিয়ে রয়েছে ছোট একটা দ্বীপ। ট্রে হাতে ফিরে এলো মিচেল, টেবিলের উপর নামিয়ে রাখলো। সেদিকে তাকালেন না মার্ভিন লংফেলো। ভিলার দিকে ফেরার জন্য ঘুরল মিচেল। নিঃশব্দে চেয়ার ছেড়ে তার পিছু নিলেন তিনি। ফ্রেঞ্চ উইন্ডোর সামনে থামলেন বিএসএস চিফ। কামরার শেষ মাথায় দাঁড়িয়ে ফোনের রিসিভার তুলে নিল মিচেল। আমি সিদ্ধান্ত পাল্টেছি, বললেন মার্ভিন লংফেলো। দরজার গায়ে হেলান দিয়ে তাকিয়ে আছেন সাগরের দিকে, চেহারায় অন্যমনস্ক ভাব। হুইস্কির জন্য তোমাকে ধন্যবাদ, কিন্তু সময় নেই, আমাকে ফিরে যেতে হচ্ছে। জি আজ্ঞে মশিয়া। রিসিভার নামিয়ে রাখলো মিচেল। অতিথি বিদায় নেওয়ার অপেক্ষায় থাকলো। সৈকত থেকে 100 গজ দূরে দ্রুত নিয়মিত ছন্দে সাঁতার কাটছেন ভিক্টর ক্যানিং।
ছন্দে হঠাৎ করে মুহূর্তের জন্য একটা পতন ঘটল। হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলেন তিনি। পানি একটু ছলকালোও না, বিনা নোটিসে। নীল সাগরের পিঠ থেকে স্রেফ গায়েব হয়ে গেলেন। কামরার ভেতর দিয়ে হেঁটে বেরিয়ে যাবার সময় মার্ভিন লংফেলো বললেন, তোমাকে ফোন করার সুযোগ দেওয়া উচিত আমার, মিচেল। সৈকত থেকে ৮ মাইল দূরে খাড়ির পশ্চিম কোণের আড়ালে ছোট্ট একটা মোটরবোটে বসে বাদাম খাচ্ছে সোহানা। স্থানীয় ইংরেজ জেলে বউয়ের মতো টুটাফাটা স্কার্ট ও ব্লাউজ পরেছে ও, হ্যাট দিয়ে মুখটা আড়াল করা। নির্দিষ্ট একটা কোর্সে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে বোটটা। বোটের নিচে ৩০ ফুট রশির শেষ মাথায় একটা ওয়াটারপ্রুফ লাল ল্যাম্প ঘন ঘন জ্বলছে আর নিভছে। ১০ মিনিট পর গানোয়েলে বাঁধা একটা রশিতে টান পড়ায় ছোট ২ টুকরো কাঠ পরস্পরের সঙ্গে বাড়ি খেল। থ্রটল বন্ধ করে চারপাশে তাকালো সোহানা। সাগরে কেউ কোথাও নেই। চোখে বেঙ্কিউলার তুলে কর্কশ পাহাড়ের গায়ের উপর দৃষ্টি বোলালো। ঢালটা সৈকত থেকে ক্রমশ উঁচু হয়ে উঠে গেছে। কেউ লক্ষ্য করছে না বুঝতে পেরে রশিটায় ২ বার টান দিল সোহানা। ১০ সেকেন্ড পর পানির ওপর মাথা তুলল রানা। স্কুবা স্যুটের কালো হুডে চকচক করছে পানি। তাড়াতাড়ি বোটে উঠে স্কুবা স্যুট খুলে ফেলল ও, রশি টেনে তুলে নিল ল্যাম্পটা। সোহানা জানতে চাইল, সব কাজ শেষ? উত্তরে ক্ষীণ হাসল রানা। ভিক্টর ক্যানিংয়ের পা ধরে হিড়হিড় করে নিচে টেনে এনেছিল ও। ধস্তাধস্তির কোনো সুযোগ পাননি তিনি। নাগালের বাইরে ছিল রানা। কোনো রকম ছটফটও করেননি ভদ্রলোক। রানার ধারণা প্রায় সঙ্গে সঙ্গে তার ফুসফুস পানিতে ভরে গিয়েছিল। লাশটা যদি পাওয়া যায় শরীরে কোনো চিহ্ন থাকবে না, ঠিক যেমন ডক্টর জিমসনের বা জলি উডহাউসের শরীরে কোনো চিহ্ন ছিল না। সব কাজ শেষ, বলল রানা। চলো বাড়ি ফিরি সোহানা, আশরাফ আর জেনি আমাদের জন্য অপেক্ষা করে আছে। সকালের প্রথম রোদ লেগে ভিলার সাদা পাঁচিল ধপধপ করছে। গ্রামের শেষ মাথায় স্থির হয়ে আছে বনভূমি। আজ এখনো বাতাস দেয়নি। দিনটা শুকনো ও ভালো যাবে বলে মনে হলো সোহানার। বাথরুম থেকে বেরিয়ে এলো ও, গা এখনো একটু ভেজা ভেজা। ও কর্কশ টুইড স্কার্ট পরলো, শার্টের উপর চড়ালো পুরনো একটা জ্যাকেট। খালি পায়ে নিচতলায় নেমে এলো ও, কিচেনে ঢুকে কফি বানালো। আশরাফ বা জেনি কারো ঘুম ভাঙেনি, যে যার কামরায় ঘুমাচ্ছে। কফি কাপে চুমুক দিতে দিতে টেবিলের উপর একটা অর্ডিন্যান্স ম্যাপের ভাঁজ খুলল ও। দীর্ঘ কয়েক সেকেন্ড ম্যাপটার দিকে তাকিয়ে থাকার পর পেন্সিল দিয়ে একটা রেখা আঁকলো ম্যাপে। ভিলা থেকে শুরু হয়ে ২০ মাইল দূরে থামল রেখাটা। বনভূমির ভেতর দিয়ে পায়ে হাঁটা পথ এঁকে বেঁকে চলে গেছে। একবার শুধু একটা তেমাথা পেরোতে হবে। পথটা মনে মনে গেঁথে নিয়ে কফি শেষ করলো সোহানা। তারপর কফি ভর্তি ফ্লাস্ক ও পানির বোতল ভরলো একটা লম্বা ব্যাগে। এক মুহূর্ত ইতস্তত করলো, ভাবলো সঙ্গে খাবার নেবে কিনা। কাঁধ ঝাঁকিয়ে চিন্তাটা বাতিল করে দিল ও। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ভিলা থেকে বেরিয়ে এলো সোহানা। মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকলো। খালি পায়ে হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। ২ ঘন্টা পর একটা পাহাড়ের কাঁধের নিচে বসে বিশ্রাম নিল সোহানা। আরও ১ কাপ কফি খেলো। দুপুরের মধ্যে মাত্র ৩ জন লোকের সঙ্গে দেখা হলো ওর। ২ জনকে দেখলো দূর থেকে, শেষ লোকটাকে কাছে থেকে। তাকে চিনতে পারল সোহানা। ওদের গ্রামেরই একজন কাঠুরে, কিন্তু মাথায় চওড়া হ্যাট ও পরনে পুরনো কাপড় চোপড় থাকায় লোকটা সম্ভবত ধরে নিল কোনো জিপসি হবে। রওনা হবার ৬ ঘন্টা পর গন্তব্যে পৌঁছল সোহানা। সরু একটা নদীর উপর গাছপালা ঝুঁকে আছে। জঙ্গল ঢাকা ঢাল বেয়ে নেমে গেছে স্রোতটা। এবার খিদে পেয়েছে সোহানার, তবে খিদে মেটাবার কোনো চেষ্টা করল না। নদীর কিনারা থেকে কয়েক ফুট দূরে ঘাসগুলো লম্বা আর শুকনা। কফি খেলো ও, ঝোপের আড়ালে শুয়ে পড়ল। একটু পরই ঘুম নেমে এলো চোখে। ঘুম একবার হালকা হলো সোহানার। অস্পষ্টভাবে ধোঁয়ার গন্ধ পেল নাকে। কোথাও যেন ডালপালা পড়ছে। বুঝতে পারলো ও একা নয়। কটেজে ফেলে আসা ম্যাপটার কথা মনে পড়ল একবার। পুলক ও তৃপ্তির একটা আবেশে শিরশির করে উঠল শরীর। আবার তলিয়ে গেল গভীর ঘুমে। সূর্য তখনও যথেষ্ট গরম। পুরোপুরি ঘুম ভাঙল সোহানার। ৫-৭ গজ দূরে ঘাসের উপর শুয়ে রয়েছে রানা। ওর পাশে ছাইয়ের একটা উঁচু স্তূপ। স্তূপটার থেকে এখনো ধোঁয়া উঠছে। ঝোপ থেকে বেরিয়ে এলো সোহানা। আড়মোড়া ভাঙল। তারপর গাছের ডালে ঝুলিয়ে রাখা ফ্লাস্কটা নামিয়ে রানার পাশে এসে বসল। চিনতে পারো? আমি সোহানা, বলল ও। কি খেতে দেবে তাড়াতাড়ি দাও, খিদেতে আমার জান বেরিয়ে যাচ্ছে। এবার লাঠি দিয়ে ছাইটা নাড়ল রানা। ছাই সরে যেতে দেখা গেল ভেতরে কাদার ২টো বড় বল রয়েছে, ফুটবল আকৃতির। আগুনে পুড়ে বল দুটো শক্ত ও কালো হয়ে গেছে। একটা ছুরি বেরিয়ে এলো ওর হাতে। বলল, না খেয়ে বলতে পারবো না কেমন হয়েছে।
জিনিসটা কি? জিপসিদের খাবার, নাম জানি না, বলল রানা হাসছে। খরগোশের মাংস। জবাই করা খরগোশ, তবে ছাল ছাড়ানো হয়নি। কাদার ভেতর পুরো 2 ঘন্টা পোড়ানো হয়েছে আগুনে। মাটির শক্ত বল ভাঙার সময় শিরদাঁড়া ও চামড়া দুটো নিজে থেকে বেরিয়ে আসবে। মাংসটা কচি, গন্ধ পেয়ে জিভে পানি এসে গেল সোহানার। খাবার সময় গোগ্রাসে খেলো দুজনেই। কেউ কোনো কথা বলল না। কলা পাতা কেটে এনে পরিবেশন করলো রানা। পাতার টুকরো হাতে নিয়ে নরম মাংস ছিঁড়তে কোনো অসুবিধা হলো না ওদের। খাওয়া শেষ হতে কফি পরিবেশন করলো সোহানা। জানতে চাইল, হেঁটে এসেছো নাকি রানা? মাথা নাড়ল রানা। কটেজে আজ দুপুরের একটু পর ফিরেছি। ম্যাপটা দেখে সোজা চলে এলাম। জরুরি কাজে লন্ডনে গিয়েছিল ও, আজই ওর ফেরার কথা ছিল। গাড়িটা রেখে এসেছি খানিক দূরে, 20 মিনিট লাগবে পৌঁছতে। নদী থেকে মুখ ধুয়ে এলো সোহানা। আশরাফ কি বলছে শুনবে? কি বলছে? খুবই আড়ষ্ট তার হাবভাব, কিন্তু সিদ্ধান্তে অটল। হাসি চাপল সোহানা। বলছে জেনি উডহাউস নাকি জানেই না সে জন্মেছে তার জন্য। সেও জেনি উডহাউসের জন্য। মস্কোয় ফিরে যাবার আগেই বিয়ে করতে চায় ওরা। শুনে তুমি কি বললে? হেসে উঠল সোহানা। আমি আবার কি বলবো? সে কি আমার পরামর্শ চেয়েছে? বললাম এর চেয়ে সুখবর আর কিছু হতে পারে না। তোমার কি মনে হয়? আমিও জেনিকে তাই বলেছি, বলল রানা। সেও আমাকে ওদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। এখন কি করবে বলে ভাবছো? জানতে চাইল সোহানা। তোমার ছুটি শেষ হলেও কাজ করতে হবে ইউরোপে, কিন্তু বস আমাকে ঢাকায় ডেকে পাঠিয়েছেন, বলল রানা। ওদের বিয়েটা দেখেই আমি ফিরে যাব। ভালোই হবে, বসের কাছে সরাসরি রিপোর্ট করতে পারবে তুমি। ভালো কথা। গুপ্তধন বলতে কি কি পেয়েছি আমরা রানা? মনে পড়ছে তুমি বলেছিলে মাটিতে পুঁতে রাখার জন্য ট্রাঙ্ক নিয়ে একটু দূরে সরে যাচ্ছ, কিন্তু ট্রাক নিয়ে তুমি চলে যাবার আগে বাক্সগুলো কি আছে দেখা হয়নি আমার। কি আছে দেখার আগ্রহ তখন আমার খুব একটা ছিলও না, বলল রানা। শুধু একটা বাক্স খুলেছিলাম। সিধে হয়ে বসলো রানাও, পকেটগুলো হাতড়ালো। তুমি কথাটা তুলতে মনে পড়ে গেছে। বিল ওয়াটসনকে টাকা দিয়েছো তুমি, কাজেই ভাবলাম ওই টাকার বিনিময়ে এটা তোমার পাওয়া উচিত। মুঠো করা হাতটা সোহানার দিকে বাড়িয়ে ধরল ও। হাত পাতল সোহানা। ওর তালুতে একজোড়া ঝলমলে চুনি পাথর রাখলো রানা। মাই গড, রুদ্ধশ্বাসে বলল সোহানা। তারপর মূল্যবান রত্ন দুটোর দিকে চুপচাপ অনেকক্ষণ তাকিয়ে থাকলো একদৃষ্টে। শুধু এই দুটো এনেছি আমি, বলল রানা। 300 গারামান্টাস পাথর থেকে, স্রেফ খরচ তোলার জন্য। বাকিটা প্রিয় মাতৃভূমির কোষাগারে জমা দেওয়া হবে উপযুক্ত সময়ে। মুখ তুলল সোহানা। কিন্তু ওয়াটসনকে যে টাকা দিয়েছি তা তো এরই মধ্যে তুলে ফেলেছি আমি। তুলে ফেলেছ? মানে কিভাবে? তুমি ভিক্টর ক্যানিং এর খবর নেওয়ার 2 দিন আগে ক্যানিং হোল্ডিং এর কিছু শেয়ার আমি বিক্রি করে দিই। 50,000 শেয়ার। মারা যাবার খবরটা জানাজানি হতেই শতকরা 25% দাম কমে গেছে। হেসে উঠল রানা। তাহলে পাথর দুটো নিয়ে কি করব আমরা? রানাকে ওগুলো ফিরিয়ে দিল সোহানা। দুটো আংটি তৈরি করতে দাও, ওদের বিয়েতে দুজনকে উপহার দেয়া যাবে, প্রস্তাব দিল ও। দারুণ প্রস্তাব। চুনি দুটো পকেটে রেখে দিল রানা। এবার তাহলে রওনা হতে পারি আমরা, কি বলো? একটু পরেই বনভূমিতে গাঢ় ছায়া নেমে এলো। সন্ধে হতে আর বেশি দেরি নেই। সরু পথ ধরে পাশাপাশি হাঁটছে ওরা। রানার একটা হাত ধরে আছে সোহানা, মুখে হাসি। শেষ হলো মাসুদ রানা সিরিজের গল্প আমি সোহানা। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এটা ছিল মাসুদ রানা সিরিজের আমার সবচেয়ে প্রিয় বই। পরবর্তীতে কোন বইটা শুনতে চান কমেন্টে জানাবেন। ধন্যবাদ।